মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই সনদের বিরোধ ঘোষণা করলাম। এদেশের সরকারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন কিংবা চলে এসেছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইউনুস গঙের ভেতরে একটা বিশাল ভয় ঢুকে গেছে এবং ইউনুস গঙের বিভিন্ন পর্যায়ের লোকজন তারা পালানোর জন্য পথ খুঁজতেছে। পাশাপাশি বিএনপির দুজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা অলরেডি বাংলাদেশ ত্যাগ করেছে, তারা বাংলাদেশ আর ফিরবে না এবং এখন থেকে আওয়ামী লীগের যত পর্যায়ের নেতাকর্মী গ্রেফতার হবে সবার দায়িত্ব নেবে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। 5 ডিসেম্বরে দেশে ফিরছে দেশ ত্যাগ করা আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা। হ্যাঁ, ফেরার মতো সব কাজই আওয়ামী লীগ শুরু করেছে, খুব ভালোভাবেই শুরু করেছে। এ নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সরকারের পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব নয়, তবে যদি কোনো মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে সরকার সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সম্ভবপর হলে পদক্ষেপ গ্রহণ করবে। শেখ হাসিনা নির্দোষ, কোনো অপরাধ তিনি করেননি, তিনি নিরপরাধ। বাংলাদেশের আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন খোদ অন্তর্বর্তী সরকারের আইনজীবী। শেখ হাসিনাকে আগে হয় জামিনে মুক্ত হতে হবে, নয়তো তাকে পুরোপুরি মুক্ত হতে হবে, নিরপরাধ প্রমাণ করতে হবে। দেখুন সেই প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টা ও ছাত্র নেতাদের কোটিং হুঁশিয়ারি দিলেন বিএনপির এক প্রভাবশালী নেতা এবং সাথে সাথে আওয়ামী লীগেও তিনি যোগ দিয়েছেন। তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রকাশ্যে বলেছেন শেখ হাসিনা নাকি খুব দ্রুতই বাংলাদেশে ঢুকবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন এবার ঘটতে চলেছে। চলুন বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই সনদের বিরোধ ঘোষণা করলাম। এদেশের সরকারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন কিংবা চলে এসেছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা যখন বলেছেন উনি দেশে আসবেন, তাহলে প্রতিটি বাঙালি ও বাংলাদেশি অবশ্যই বিশ্বাস করবেন তিনি এদেশে আসবেন কিংবা চলে এসেছেন। আওয়ামী লীগে যোগ দিয়েই এভাবে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন সদ্য পদত্যাগ করা প্রভাবশালী বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন। শুধু তাই নয়, শেখ হাসিনার পক্ষে প্রথমবারের মতো জুলাই সনদের বিরোধ, এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করেছেন তিনি। বর্তমান সাংবিধানিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এদেশের সরকারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করলাম। শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী উল্লেখ করে মুবিন বলেছেন, শেখ হাসিনা যখন বলেছেন দেশে আসবেন, তাহলে দেশ ও দেশের বাইরে থাকা প্রতিটি বাঙালি ও বাংলাদেশি বিশ্বাস করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে আসবেন বা চলে এসেছেন। আমি পাগলের প্রলাপ বকতে পারি, কিন্তু মুজিব কন্যা পাগলের প্রলাপ বকার মতো মহিলা না, এটা বাঙালি ও বাংলাদেশি সকলেই জানে। আমি পাগলের প্রলাপ বকতে পারি, এটা স্বাভাবিক, কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ বকার মতো মহিলা না, এটা বাঙালি এবং বাংলাদেশি সকলেই জানে। সেজন্য সবাইকে চিন্তা চেতনা ও দেশপ্রেমের ভিত্তিতে মন্তব্য করার আহ্বান জানান মুবিন। বলেন, কে জানে আপনার আজকের বক্তব্য হয়তো কাল আপনার ভবিষ্যৎ নির্ণয় করবে, তাই প্রতিহিংসার রাজনীতি থেকে সবাইকে সরে আসতে বলেন তিনি। মুবিন দৃঢ়কণ্ঠে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি ব্যতীত এদেশে কোনো নির্বাচন হয়নি, ইতপূর্বেও না, এবং যখনই হয়েছে তখনই কেউই এদেশের মসনদে থাকতে পারেনি। শেখ হাসিনা দেশে ফেরার পর সামনে আসার অপেক্ষায় বসে থাকা আওয়ামী লীগের প্রত্যেক কর্মী সমর্থক, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, দেশের পক্ষের শক্তি, যারা ধর্মনিরপেক্ষতার সাথে আছে, তাদের এখনই কথা বলার আহ্বান জানান তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা দিয়ে মুবিন বলেন, দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এদেশের সরকারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করলাম। প্রথমত, এটি একটি অসাংবিধানিক সরকার। এ সরকারের বিধি ব্যবস্থার কথা সংবিধানের কোথাও উল্লেখ করা নাই। তাছাড়া পার্লামেন্ট বিলুপ্তির জন্য 2/3 ভোটের দরকার হয় এবং রাষ্ট্রপতির অনুমোদন লাগে। যেখানে পার্লামেন্টই নাই, সেখানে পারমিশনের সুযোগও নাই। যেখানে পার্লামেন্টই নাই, সেখানে পারমিশনের কোনো প্রকার সুযোগ এই অবস্থায় নাই। এটি একটি অসাংবিধানিক সরকার। মুবিন বলেন, দেশের প্রেসিডেন্টের কোনো প্রকার সাংবিধানিক অধিকার ছিল না, তাই দেশের বর্তমান চিফ অ্যাডভাইজারকে যে শপথ বাক্য পাঠ করিয়েছেন তা সম্পূর্ণ অবৈধ। সম্প্রতি ব্যক্তিগত ও রাজনৈতিক কিছু কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন মুবিন। তারপর ফেসবুক লাইভে শেখ হাসিনাকে ধর্মনিরপেক্ষ এবং আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল উল্লেখ করে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। বক্তব্যের শেষে বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তারপর থেকে দেয়া মুবিনের একের পর এক বক্তব্য এখন সোশ্যাল মিডিয়া থেকে ঝড় তুলেছে দেশের রাজনৈতিক অঙ্গনে।
ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা মরহুম ফজলুল করিম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিমন্ত্রী। মুবিনের আওয়ামী লীগে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি বিএনপির জন্য বড় ধাক্কা, অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতারা মনে করছেন মুবিনের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের যুক্ত হওয়ায় সংগঠন আরো শক্ত হবে। আপনাদের সামনে আজকে হাজির হয়েছে দেশব্যাপী তোলপাড় করা একটা ঘটনা। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে কিশোরগঞ্জে বিএনপির এক নেতা, সে এই বৈরী সময় যখন সারা বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন চলমান রয়েছে, বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো যখন ইউনূস সরকারকে এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করছে, ঠিক সেই মুহূর্তে বিএনপির এই নেতা আওয়ামী লীগে আগমন বা আওয়ামী লীগের বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেওয়া কেন, সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা আগে শুনি বা এই তথ্যটা কি হয়েছে বা কেন উনি জয়েন করেছে সেটা আমি শুনি। মুক্তিবার্তা পত্রিকাতে যেটা তুলে নিয়ে আসছে সেটা সম্পর্কে আমি প্রথমে বলি। বিএনপি নেতা ফয়জুল করিমের আওয়ামী লীগে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে চেতনা প্রত্যাবর্তন, তার মানে মুক্তিযুদ্ধের ব্যাপারে তার যে কমিটমেন্ট, মুক্তিযুদ্ধের ব্যাপারে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গাতে বোঝা যাচ্ছে যে উনি বিএনপি থেকে আওয়ামী লীগে প্রত্যাবর্তন করছে, কারণ উনি মনে করছেন যে বিএনপি এখন আর স্বাধীনতার পক্ষে দল নয় এবং তাদের দ্বারা স্বাধীনতা রক্ষা করা সম্ভব না। আমরা একটু বিস্তারিত শুনি। এই ফয়জুল রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের সাবেক প্রতিমন্ত্রী ছিল। কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। কেন এই সময় মুক্তিযুদ্ধের পক্ষে যোগ দিলেন, কি বার্তা দিলেন? বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য অভূতপূর্ব সিদ্ধান্ত, বাংলাদেশের রাজনীতির যুগান্তকারী ঘটনার জন্ম হলো বুধবার। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফয়জুল করিমের ছেলে অ্যাডভোকেট ফয়জুল করিম আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ফেসবুক লাইভে এসে তিনি ঘোষণা দেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সক্রিয় নেতার যোগদান শুধু দল পরিবর্তন নয়, এটি একটি রাজনৈতিক মানচিত্রের প্রতীকী মোড়, যেখানে বিএনপির ভিতরে বিভ্রান্ত এবং দেশপ্রেমিক অংশ ধীরে ধীরে ফিরে আসছে মুক্তিযুদ্ধের চেতায়। দেখেন দর্শক, এখানে যে কথাটা বলা হয়েছে একদম ক্লিয়ার, স্পষ্ট। যারা দেশপ্রেমিক এবং যারা দেশকে রক্ষা করতে চায়, যারা আসলে প্রকৃতপক্ষে এই দেশকে ভালোবাসে, তারা উপলব্ধি করছে, যারা বিএনপি করে তারা উপলব্ধি করেছে যে বিএনপির ভিতরে থেকে আসলে বাংলাদেশকে বাঁচানো সম্ভব না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব না। সে কারণেই কিন্তু আজকে উনি মনে করছেন যে আওয়ামী লীগ হচ্ছে সেই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে বসে এই দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করা যায় এবং এই দেশবিরোধী এই পাপের সরকারকে, পাপের ইউনূসকে উৎখাত করার মতো কাজ করা যায়। তার জন্য যদি মৃত্যু হয় সেটাও ওনার কাছে অনেক বেশি শ্রেয়, কারণ আপনারা জানেন যে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই অর্জিত হয়েছে, মানুষ অকাতরে তার জীবনকে বিলিয়ে দিয়েছে। আমরা পরবর্তী বিষয়টা একটু শুনি। আওয়ামী লীগের প্রতি আস্থা, শেখ হাসিনার প্রতি নেতৃত্বে বিশ্বাস। ফজলুল বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আস্থা। দর্শক শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে, ধর্মনিরপেক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব। শেখ হাসিনাই এক প্রকৃত দেশপ্রেমিক। মানে আজকে উনি উপলব্ধি করেছেন যে এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, এই বাংলাদেশকে যদি প্রকৃতপক্ষে আপনি ভালোবাসেন, এবং শেখ হাসিনাই কিন্তু সেই ভালোবাসাটা দেখিয়েছে এবং সে প্রয়োজনে ক্ষমতা থেকে চলে গিয়েছে। 5ই আগস্টে যে সন্ত্রাসী আক্রমণ, সেই সন্ত্রাসী আক্রমণের হাত থেকে হয়তো সেনাবাহিনীর মাধ্যমে সে হয়তো সেফ জোনে গিয়েছেন, কিন্তু দেশকে রক্ষা করার জন্য সে কিন্তু কারোর সাথে কম্প্রোমাইজ করে নাই, নিজের জীবনের হুমকি পর্যন্ত সে নিয়ে আসে। 5ই আগস্টে ভাগ্য ভালো, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। আমি মনে করি যে একজন শেখ হাসিনার মতো একজন দেশপ্রেমীকে বাঁচিয়ে রেখে অন্তত আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশকে রিস্টোর করতে পারবো, ভবিষ্যৎ বাংলাদেশকে আবার সপথে নিয়ে আসতে পারবো, তার একটা আশা কিন্তু আমরা দেখছি। আমরা একটু শুনি উনি আরো কি বলছেন। তিনি আরো যোগ করেন, 5ই আগস্টের ঘটনা পর যারা রাষ্ট্র সংস্কার নামে ক্ষমতা লোভে স্বাধীনতা প্রীতি শক্তিকে পুনরাতে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে তিনি আওয়ামী লীগের পতাকা তুলে এসেছেন। একদম স্পষ্ট বক্তব্য, কিন্তু তার বক্তব্যের স্পষ্টতা, এই যোগদান শুধুমাত্র রাজনৈতিক পরিবেশ নয়, এটি চেতনার প্রত্যাবর্তন। বিএনপির অভ্যন্তরের বিভাজন, আমরা একটু এখানে ওনার কি বলছে সেটা একটু ওনার মুখ থেকে আমরা একটু শুনি, তাহলে মনে হচ্ছে আরো দর্শকের কাছে ক্লিয়ার হবে। শুভ অপরাহ্ন। দেশ ও দেশের বাইরে ওনার বক্তব্যটা লোড হোক, আমরা শুনবো। আমরা একটু পরবর্তী নিউজে কি আছে সেটা একটু শুনে আসি।
বিএনপির অভ্যন্তরে বিভাজনের ইঙ্গিত, দলীয় সূত্র রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ফয়জল কবির সিদ্ধান্ত বিএনপির ভিতরে চলমান বিভাজনের নতুন ইঙ্গিত। বিএনপি বর্তমানে একটি ইউনুস এনসিপি জোটের মাধ্যমে ক্ষমতায় অংশীদার হওয়ার চেষ্টায় ব্যস্ত। অন্যদিকে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মতো ক্রমবর্ধমান হতাশা, বিভ্রান্তি তৈরি হয়েছে। ফয়জল কবির মতো দ্বিতীয় প্রজন্মের নেতারা মনে করেন যে রাজনীতি আজ দেশবিরোধী চক্রের হাতে খেলনা হয়ে গেছে, সেখানে থাকার মতো মানে নিজের আদর্শ বিসর্জন দেওয়া। তার মানে ওনার যে একটা আদর্শ রয়েছে, উনি যে দেশকে ভালোবাসতেন, উনি জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধা, সেই জিনিসটাকে কিন্তু উনি গুণ করেছেন যে বিএনপি একটা মুক্তিযুদ্ধের পক্ষের দল, সেই হিসাবে বিএনপিতে ছিলেন। কিন্তু আজকে যখন এসে দেখলেন যে বিএনপি আসলে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল না, বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করে নাই এবং বরঞ্চ তারা স্বাধীনতা বিরোধী এই জামাত এনসিপি পাশাপাশি এই যে পাপেট আমেরিকার পাপেট যে বাংলাদেশকে বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে, সেই ইউনুসের পক্ষের কাজ করছে, তখন কিন্তু দেশপ্রেমিক হিসেবে সে বিএনপিকে ত্যাগ করেছে। এটাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিকের লক্ষ্য। আওয়ামী লীগের কৌশলগত সাফল্য, বর্তমান সরকারের উপর কঠিন সময় চললেও ফয়জল করিমের যোগদান আওয়ামী লীগের জন্য একটা কৌশলগত বার্তায় বলে এনেছে। আওয়ামী লীগ এখন মুক্তিযুদ্ধের চেতনা, গণমানুষের আস্থা শেষ আশ্রয়। দেখেন, এর 5 আগস্টের আগে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য আওয়ামী লীগকে বিভিন্নভাবে টিচ করা হতো, বিভিন্নভাবে ট্যাগ করা হতো যে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করছে, মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করছে। কিন্তু 5 আগস্টের পরে একটা জিনিস কিন্তু মানুষের কাছে ক্লিয়ার, সেটা হচ্ছে যে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একমাত্র আওয়ামী লীগ হচ্ছে ভ্যানগার্ড। আওয়ামী লীগের মাধ্যমে এই বাংলাদেশকে রক্ষা করা সম্ভব। আচ্ছা, আরেকটু শুনি আমরা এখানে দলীয় নেতারা কি বলছেন। এমন পদক্ষেপে অন্য দেশপ্রেমিক বিএনপি নেতারা ভাববে তারা বর্তমানে রাজনৈতিক ভবিষ্যৎহীনতার সংকটে রয়েছেন। প্রতীকী বার্তা এবং ভবিষ্যৎ প্রভাব, এই রাজনৈতিক ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ফয়জল করিমের পদক্ষেপ শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বিএনপি পরিবারের মধ্য থেকে আওয়ামী লীগ চেতনার পুনর্বর্তনের সূচনা। তিনি এমন এক সময় আওয়ামী লীগে যোগ দিলেন যখন আন্তর্জাতিকভাবে অভ্যন্তরীণ সংকটে আওয়ামী লীগকে অনেকে এক ঘরে করার চেষ্টা করছে। এই অবস্থায় মুক্তিযুদ্ধপন্থী রাজনৈতিক পক্ষের ফয়জল করিমের অবস্থান নেওয়া সরকারের নৈতিক শক্তিকে আরো জোরদার করবে। শেষ কথা, একজন সাবেক বিএনপির মন্ত্রী পুত্রের আওয়ামী লীগে যোগদান প্রমাণ করে দেশের মূলধারা রাজনীতিতে এখনো মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা এবং শেখ হাসিনার নেতৃত্বের আস্থা জীবন্ত রয়েছে। ফয়জল করিমের পদক্ষেপে হয়তো অন্যদের জন্য একটি পথ তৈরি করবে, কিন্তু দেশপ্রেমিকের জায়গা আজও আওয়ামী লীগে। দেখেন, স্পষ্ট একটা কথা বলেছে, দেশপ্রেমিক যদি হয়ে থাকেন তাহলে তার জায়গা অবশ্যই আওয়ামী লীগে হবে। তো আমরা এইটা থেকে যেটা বুঝতে পারি যে এইভাবে এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করার জন্য একমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগ হচ্ছে প্রকৃত প্ল্যাটফর্ম। আমরা একটু ওনার বক্তব্যটা আবার একটু শোনার চেষ্টা করি যে উনি কি বলেছেন। এবং উনি এটা বলেছেন, শেখ হাসিনা যখন বলেছে দেশে আসবে তখন সে আসবে। আমরা একটু শুনি ওনার বক্তব্যটা। প্রতিটি বাঙালি ও বাংলাদেশিদের জন্য আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে একটি বক্তব্য শোনা গেছে। তিনি বলেছেন এই দেশে আসবেন, তাহলে দেশ ও দেশের বাইরে থাকা প্রতিটি বাঙালি ও বাংলাদেশি আপনারা অবশ্যই বিশ্বাস করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন কিংবা চলে এসেছেন। আমি পাগলের প্রলাপ বকতে পারি, এটা স্বাভাবিক, কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ বকার মতো মহিলা না, এটা বাঙালি এবং বাংলাদেশি সকলেই জানে। তাই প্রত্যেককে অনুরোধ করব, চিন্তা চেতনা দেশপ্রেম এটার ভিত্তিতে মন্তব্য করবেন, কারণ কে জানে আজকের এই বক্তব্য কাল আপনার ভবিষ্যৎ নির্ণয় করবে। তাই আসুন প্রতিহিংসা দূর করে দেশ ও সমাজ গঠনে একে অপরের পাশে থাকি। আর সর্বশেষ অনুরোধ থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত, বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিনিধি দল ব্যতীত এদেশে কোনো নির্বাচন হয়নি, ইতিপূর্বেও না, এবং যখনই হয়েছে তখনই কেউ এদেশের মসনদে থাকতে পারেনি। এবং সবাইকে অনুরোধ করব, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী এবং সমর্থক বিন্দু যারা বসে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন, তখন আপনি ভোকাল হবেন না, এই ধরনের কোনো ঘটনা ঘটতে চলছে না। যে বা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, দেশের পক্ষের শক্তি, ধর্মনিরপেক্ষতার সাথে আছেন, তারা আজই কথা বলবেন। দেখেন, উনি চমৎকার ভাবে কথাটা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলেছেন উনি দেশে আসবেন তখন আসবে, মুজিব কন্যা কোনো ফালতু কথা বলেন না। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার, একটা জিনিস আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি এবং ধরতে পারি যে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী আছেন এবং থাকবেন, এবং উনি ফিরে আসবেন, উনি বাংলাদেশকে রক্ষা করবেন, এবং উনি ভরসা করছেন শেখ হাসিনার কথার উপরে যে একমাত্র শেখ হাসিনার মাধ্যমে এই বাংলাদেশকে রক্ষা করা সম্ভব। সুতরাং প্রকৃত একজন দেশপ্রেমিক হিসাবে উনি আওয়ামী লীগে ব্যাক করেছেন বা আওয়ামী লীগে যোগদান করেছেন, কারণ দেশকে রক্ষা করা হচ্ছে প্রধান কাজ। দল অনেক হতে পারে, দল অনেক করতে পারে, কিন্তু দেশকে রক্ষা এই মুহূর্তে জরুরি, কারণ ইউনুস এবং তার গংরা মিলে
এই আমেরিকার এজেন্টরা মিলে বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত করছে এবং এটা এখন জাতির কাছে স্পষ্ট, ওনার কাছে স্পষ্ট। সুতরাং উনি 71 সালে যেমন যে দলই করতো বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, আমি মনে করি মুজিব কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই জায়গাতেই আবার এসেছেন। উনি সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষকে, সারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোকদের ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে পুনরুদ্ধার করবেন এবং এই জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করবেন। এটাই ভবিষ্যৎ, এটাই বাংলাদেশের। এবং আমি মনে করি যে উনি সুনির্দিষ্টভাবে স্পষ্ট ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, যে ভবিষ্যৎ বাংলাদেশে আওয়ামী লীগ প্রবল বেগে ফিরে আসবে এবং এই বাংলাদেশকে রক্ষা করবে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর মাহফুজ আলমকে সরকার থেকে সরিয়ে দেওয়াই এখন যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে একটা চিত্রায়িত করার প্রচেষ্টা সব দিক থেকে খুব জোরদার হয়েছে, তার প্রমাণ হিসেবে, তার একদম মোক্ষম উদাহরণ হিসেবে প্রথম আলো একটা খবর দিয়েছে, যেখানে তারা বলছে যে সরকারের দায়িত্বশীল সূত্র প্রথম আলো পত্রিকাকেই জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। এখন দেখেন, এমন ভাবে পত্রিকাটি খবর দিল এমন একটা সময়ে যখন যমুনায় গিয়ে বিএনপি সরাসরি সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়ার জন্য দলীয় উপদেষ্টাদের পদত্যাগ করানোর পরামর্শ দিয়ে এসেছে। শুধুমাত্র যমুনায় বলেছেন তাই নয়, সেই নেতৃবৃন্দ দেখা যাচ্ছে তারপর দিন থেকে বিভিন্ন সমাবেশেই এই কথা বলছেন যে দলীয় উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। আর আমরা সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই জানি যে অন্তর্বর্তী সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টাদেরকে দলীয় উপদেষ্টা হিসেবে বিএনপি চিহ্নিত করে। এখন এই সময়ে প্রথম আলো এই খবরটা দিল, সরকারের দায়িত্বশীল সূত্র তাদেরকে জানিয়ে এলো যে সরকার আগে থেকেই এই দোষমুক্ত হওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা তো বলেছিলেনই যে যাতে সেপ্টেম্বরের মাঝামাঝি ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেন, কিন্তু না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না মাহফুজ আলম কেউই পদত্যাগে রাজি নন। তো প্রথম আলোতে যে এরকম একটা খবর গিয়ে সরকারের দায়িত্বশীল সূত্র দিল, তার সঙ্গে আপনারা মেলান এই যে নাহিদ ইসলামকে, জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলামকে, যে তিনি যখন বললেন যে সেফ এক্সিট নিয়ে বা তাদের মানে ধন সম্পদ আখের গুছিয়ে বিদেশে পাঠিয়ে অনেক উপদেষ্টারাই রাজনৈতিক দলের সাথে সেফ এক্সিট নেওয়ার আতাত করে ফেলেছেন, সেই খবর প্রকাশের জন্য তিনি কিন্তু আবার সূত্র হয়ে প্রথম আলোতে খবর প্রকাশের সুযোগ পান নাই। তার তখন নিজ উদ্যোগে একটা বেসরকারি টেলিভিশনের ছাদে গিয়ে সাক্ষাৎকার দিয়ে ওই খবরটিকে একটা ভাইরাল খবরে পরিণত করতে হয়েছিল যে ডক্টর ইউনূস সরকারের অনেক উপদেষ্টারাই সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলেছেন এবং বিদেশে ধন সম্পদ অর্থ আখের গুছিয়ে রেডি হয়ে আছেন। এই দুটো বিষয় মেলালে আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে কিভাবে এখন প্রথম আলো এই খবরটিকে একটা প্রধানতম খবরে পরিণত করবার চেষ্টা করছে যে ছাত্র উপদেষ্টারাই অন্তর্বর্তী সরকারের একমাত্র সমস্যা, নির্বাচনের পথের একমাত্র বাধা, এবং তারা দূর হলেই অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য হয়ে ওঠেন এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সকল উদ্যোগ মিটে যায়, উদ্বেগ মিটে যায় এবং ছাত্র উপদেষ্টারা সরে গেলেই ইউনূস সরকার নিয়ে আর কারো কোনো অভিযোগ থাকে না। কিন্তু বিষয়টা কি এমন, এনসিপি যমুনায় গিয়ে ডক্টর ইউনূসকে এই কথা স্পষ্টভাবে বলে এসেছেন যে তারা যখন অন্তর্বর্তী সরকারটা গঠন করেছিলেন তখন সব দল তাদের প্রস্তাবনায় তাদের বিভিন্ন নাম প্রস্তাব করেছিলেন উপদেষ্টা পরিষদে। কাজে বিএনপির প্রস্তাবে যেমন যুক্ত আছেন, তেমনি জামায়াতে ইসলামীর প্রস্তাবে উপদেষ্টা হয়েছেন, তেমনি এমনকি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন দলের প্রস্তাবনায় যে বিভিন্ন উপদেষ্টারা ঢুকেছেন সেটা তো জানেন না নাহিদ ইসলাম সহ ছাত্র উপদেষ্টারা যারা বা ছাত্র নেতারা যারা ওই সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। কাজে তারা গিয়ে বলে এসেছেন যে এটা হতে দেওয়া যাবে না এবং জাতীয় নাগরিক পার্টির তরফে এটাও জানানো হয়েছে যে তারা ছাত্র উপদেষ্টাদের এই মুহূর্তে সরে যাওয়াটা তাদের নিরাপত্তার জন্য ভালো বলে মনে করেন না। জাতীয় নাগরিক পার্টির উদ্বেগের জায়গা কিন্তু সেটাই, জাতীয় নাগরিক পার্টির উদ্বেগের জায়গা হচ্ছে এই ছাত্র নেতাদের যে যেই মাত্র ছাত্র উপদেষ্টারা সরে যাবেন সাথে সাথে তাদের বিরুদ্ধে সেই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত নানা বিষয়ে ফৌজদারি মামলা দায়ের করা শুরু হবে। আর ইউনূস সরকার তার নমুনা দেখিয়েছেন, জুলাই সনদের দিনে যখন জুলাই যোদ্ধারা নেমেছেন তখন মীর মুগ্ধের বাবা, শহীদ ইয়ামিনের বাবা, এদের বাবারা উপস্থিত থাকার পরেও সেই জুলাই যোদ্ধাদেরকে যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের দোসর বলে চিহ্নিত করেছেন, ইউনূস সরকার 4টি মামলা দিয়েছেন অজ্ঞাত পরিচয় 900 জন আসামির বিরুদ্ধে সেই জুলাই সনদের দিনে জুলাই যোদ্ধাদের পরিচয়ে নেমে যারা বিক্ষোভ প্রদর্শন এবং বিভিন্ন সহিংস ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে। তাহলে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম তারা জানেন যে মাত্র তারা আর সরকারে থাকবেন না তখন তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলার ব্যবস্থা হবে। কারণ দেখেন এই প্রথম আলো দিনে রাতে একসময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়েছে, অথচ আজকে যখন তারা সরকারের দায়িত্বশীল সূত্রে খবর চেপেছে যে আসিফ মাহমুদ আর মাহফুজ আলমকে সরকার থেকে সরে যাওয়ার কথা বলার পরেও তারা সরেন নাই, সেই বয়ানে, সেই পত্রিকার সেই খবরে তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলমের কোনো উক্তি আনার প্রয়োজন বোধ করেন নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তারা কত বড় তারকা বানিয়েছিলেন আপনাদের কি মনে আছে? এই প্রথম আলো
আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জুলাই আগস্ট আন্দোলনের স্মৃতিকথা নিয়ে এত মোটা একটা বই বের করলেন, শুধু তাই নয়, মাসব্যাপী সেই বইয়ের বিভিন্ন এক্সার্ট, বিভিন্ন অংশ ছাপতে থাকলেন যে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। আর তখনই সবাই বলছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া একদিকে 2-3টা মন্ত্রণালয় চালাচ্ছেন, পদ পদায়ন করছেন, বিভিন্ন টাকার ভাগবাটোয়ারা করছেন, এত কিছু করছেন, যেই ছেলে কামেল সেই ছেলে কিনা আবার এত মোটা একটা বই লিখে ফেললো। তো সকলেই বুঝেছিলেন যে সেটা তখন হয়েছিল আসিফ নজরুলের সমন্বয়ে প্রথম আলোর কোনো কর্তা ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেই স্মৃতিকথা রীতিমতো এক বইয়ে পরিণত করেছিল। তো সেহেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেহেন মাহফুজ আলম, যেই মাহফুজ আলম মাস্টারমাইন্ড ঘোষিত হওয়ার পর প্রথম আলোর কর্তা ব্যক্তিরা মাসে 2 মাসে মাহফুজ আলমের বিরাট বিরাট তাত্ত্বিক সাক্ষাৎকার ছাপছিলেন, সেই মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদের একটা মন্তব্য নেওয়ারও প্রয়োজন বোধ করেন এই প্রথম আলো, যখন তারা এই খবর চেপে দিচ্ছে যে এদেরকে সরে যেতে বলছে সরকারের শীর্ষ পর্যায়ে, কিন্তু তারা সরছে না। তো সরকারের দায়িত্বশীল সূত্রটা প্রথম আলোর কে? ধারণা করা যায় নাহিদ ইসলাম, যেই উপদেষ্টারা সেফ এক্সিট নিতে একেবারে শীর্ষস্থানে আছেন বলে ইঙ্গিত দিতে চেয়েছেন, যাদেরকে তারা বিএনপি দলীয় উপদেষ্টা হিসেবে চিহ্নিত করেন, তাদের মধ্যে একজন আসিফ নজরুল, যিনি প্রথম আলোর অত্যন্ত ঘনিষ্ঠ, প্রথম আলোর দীর্ঘ সময়ের কলামিস্ট। সেই আসিফ নজরুল প্রথম আলোর দায়িত্বশীল সূত্র। তাহলে আসিফ নজরুলকে বা সেই দায়িত্বশীল সূত্রকে প্রথম আলো জিজ্ঞেস করলো না কেন যে কোন শীর্ষ পর্যায়ের ব্যক্তি ডক্টর ইউনূস সরে যেতে বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা মাহফুজ আলমকে? আমি তো মনে করি না আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা মাহফুজ আলমকে একরকমের, মানে তার অবস্থাটা খুব বেগতিক, তাকে জামায়াতে ইসলামী সহ কোনো পক্ষই পছন্দ করছে না, এবং তার যা ডেলিভার করবার কথা ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর ইউনূসের সরকারের একটা সংযোগ রাখা, তার বিপরীতে গিয়ে তিনি বরং জামায়াতে ইসলামী সহ বিশেষভাবে জামায়াত ইসলামীকে বারবার যুদ্ধাপরাধী, মওদুদি এসব বলে বলে তিনি এমন একটা বিভক্তি সৃষ্টি করেছেন যে তিনি মুখ খোলার আগে সেই মন্তব্য ডিলিট করে ফেলতে হবে কিনা তা নিয়ে তিনি নিজেই একটা দ্বিধায় আছেন। কাজে মাহফুজ আলম যে বলেছেন কবে তাকে সরে যেতে হবে তা তিনি জানেন না, সেই নিয়ে তার যে বিপদ, তার যে নড়বড়ে টলমলে অবস্থা, তার একটা বিরাট কারণ ডক্টর ইউনূসের আশীর্বাদের হাত, তার উপর যে আস্থার হাত, সেটা অনেক মাস আগেই ডক্টর ইউনূস সরিয়ে নিয়েছেন মাহফুজ আলমের কাছ থেকে, কারণ তার বরং একটা বাড়তি ঝামেলা মনে হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বারবার যেটা বলি, আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আসিফ নজরুল যতই চক্রান্ত করুন না কেন, বিশেষ করে চট্টগ্রামের ডিসি পদে নিয়োগ নিয়ে দুজনের মধ্যে টাকা বাটাবাটিতে সমস্যার বিষয়টি যখন ডক্টর ইউনূস পর্যন্ত গিয়ে পৌঁছয়, সেই বিষয়টি নিয়ে উদ্বেগে, রাগে, ক্ষোভে আসিফ নজরুল যতই জ্বলে উঠে, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ ছাত্র উপদেষ্টাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে সরিয়ে তাদের উপদেষ্টা পরিষদটা পরিষ্কার করতে চান না কেন, এটা এত সহজ নয়। কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভীষণ শক্তিশালী একটা অবস্থানে আছেন সরকারে। দেখুন, তিনি যেমন এই পুরো মানি মেকিং মেশিনটা পরিচালনা করছেন, স্থানীয় সরকার, পদ পদায়ন, জনপ্রশাসন মন্ত্রণালয়, এই সব গুলোতে যে তিনি তার প্রভাব প্রতিপত্তি বজায় রেখেছেন, সেই বিষয়টিতে সরাসরি আশীর্বাদ আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এবং সে কারণেই বিএনপি গিয়ে ডক্টর ইউনূসকে যখন বলেছেন এদেরকে সরিয়ে দিতে হবে, ডক্টর ইউনূস বুঝ দিয়েছেন যে পদ পদায়নের বিষয়টা নির্বাচন কাছাকাছি আসলে আমি দেখব, আপনারা এই নিয়ে চিন্তা করবেন না। এবং বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোকে কিন্তু সে কথা মেনে মাথা নিচু করে চলে আসতে হয়েছে। সেখানে তারা আর কথা বাড়াতে পারেন নাই যে আপনি ছাত্র উপদেষ্টাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তবে আমাদেরকে আশ্বস্ত করুন। কিন্তু আসিফ নজরুল সহ বিএনপির রাজনৈতিক নেতৃত্বের আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে ছাত্র উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার ব্যাপারটা, সেই বিষয়টা, সেই উদ্যোগটা তারা কিছুতেই এখন স্থিমিত করতে চাইছেন না। তারা চাইছেন এই সময়ে এই আন্দোলন, এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত করতে, যাতে দিকে দিকে এই আলাপ ওঠে যে এদেরকেই সরতে হবে। আর এরা কিছুতেই সরবেন না, কারণ তারা দেখেছেন যে তাদেরকে সব জায়গা থেকে সরিয়ে দিতে, মানে তাদের আপত্তির কথা মাথায় না নিয়ে জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল, তাদের জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলা হয়ে গেল, ঢালাও মামলা, এবং তারা গিয়ে যখন ডক্টর ইউনূসকে বলছেন যে শুধু আমাদেরকে সরিয়ে দিলে হবে না, তাহলে বিএনপি এবং জামাতের যারা প্রস্তাবে যে উপদেষ্টারা এসেছেন তাদেরও সরাতে হবে, তখনও ডক্টর ইউনূস তাদেরকে আশ্বস্ত করছেন না, তাদেরকে একরকমের ঝুলিয়ে রাখছেন। আর সেই বৈঠকে নিয়ে হাজির হচ্ছেন বিএনপি থেকে যারা প্রস্তাবিত হয়ে উপদেষ্টা হয়েছেন তাদেরকে সহ, মানে আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আদিলুর রহমান শুভ্র, এদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন, এমনকি এনসিপির সঙ্গে বৈঠকেও। দেখেন, এনসিপির সঙ্গে ঐকমত্য কমিশনের সর্বশেষ যে বৈঠকটি হয়েছে অনানুষ্ঠানিকভাবে, যেখানে তাদেরকে আবারও অনুরোধ করা হয়েছিল যে জুলাই সনদটি স্বাক্ষর করে ফেলতে, প্রথম আলো লিখছে এমনকি সেই বৈঠকেও দলটির পক্ষে অন্য নেতাদের পাশাপাশি অংশ নেন একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাও। আর এনসিপি নেতাদের মত হলো অন্তর্বর্তী সরকার গঠনের সময় বিভিন্ন দলের কাছ থেকে নাম নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, সেক্ষেত্রে দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সরকার থেকে সরে যেতে বলা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এই বিষয়টা তারা বুধবারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও তুলে ধরেছেন। আর
তারপরেই সরকারের দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে দিয়ে এই খবর দিয়ে দিয়েছে যে আরে আগেই তো বলা হয়েছে ছাত্র উপদেষ্টাদের সরে যেতে, তবু তো তারা সরে যান নাই। এবং প্রথম আলো এর পর লিখছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, তার আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা। এমন পরিস্থিতিতে উপদেষ্টার পরিষদ নিয়ে নানা ধরনের বক্তব্য রাজনীতিতে আলোচনা তৈরি করছে। এবং এর আগে নাহিদ ইসলাম এমন কথাও বলেছিলেন যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও কোনো উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলেছেন। তো প্রশ্ন হচ্ছে, সরকারের দায়িত্বশীল সূত্র মানে কোনো বিশেষ নাম উল্লেখ না করে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলমের সঙ্গে কথা না বলে এমন একটা খবর প্রথম আলো ছেপে দিল যে সরকার চায় এরা দুজন সরে যাক, কিন্তু তারা সরছেন না। কিন্তু দেখেন নাহিদ ইসলাম যে বলেছেন যে সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলেছেন এবং তার কাছে তালিকা আছে, সেই তালিকা আবার এরকম করে দায়িত্বশীল সূত্র জানিয়েছে বলে নাম উল্লেখ করে প্রথম আলো বা কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করে ফেলছে না। কিংবা সৈয়দ মোহাম্মদ তাহির যাদের কথা বলেছেন, যে যাদের রেকর্ডিং আছে, তাদের নামও দায়িত্বশীল সূত্র বলেছে বলে কেউ প্রথম আলোকে জানাচ্ছে না। এই বিষয়গুলো খুব তাৎপর্যপূর্ণ। ছাত্র উপদেষ্টাদেরকে দ্রুত সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদকে অভিযোগ মুক্ত করবার একটা চেষ্টা করছেন বলে একটা পক্ষ, বিএনপির ঘরানার উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ বলে এ থেকে একরকমের স্পষ্ট ধারণা পাওয়া যায়। তবে আরেকটা বিষয়ে খুব স্পষ্ট ধারণা পাওয়া যায়, যেটা মনে রাখা জরুরি, তাৎপর্যপূর্ণ বটে। দেখেন 106 অনুচ্ছেদ অনুসারে নাকি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে পরামর্শ চেয়ে এই অন্তর্বর্তী সরকার গঠনের একটা অনুমোদন বা পরামর্শ পেয়েছিলেন। যে কি করবেন, কোনো তো সংসদ ভেঙে দেওয়ার পরে কোনো সরকার গঠনের কোনো কাঠামো ছিল না সংবিধানে, তাই 106 অনুচ্ছেদ অনুযায়ী তিনি নাকি আপিল বিভাগের বিচারপতিদের কাছে পরামর্শ চেয়েছিলেন। তো এটা নিয়ে তো অনেক প্রশ্ন আছে যে আপিল বিভাগের প্রধান বিচারপতি সহ বিচারপতিরা তখন পলাতক, তারা তখন সেনাবাহিনীর আশ্রয়ে, কি করে তারা তখন আপিল বিভাগে এসে আদালতে শুনানি করলেন, আর সেই শুনানির প্রেক্ষিতে এমন কাগজ নাকি রাষ্ট্রপতির কাছে পৌঁছলো যে এই কাগজের ভিত্তিতে এই ইউনূস সরকার গঠিত হলো। সেটা তো ধরেন আওয়ামী লীগ থেকে এমনকি জামায়াতে ইসলামীর ব্যারিস্টার শিশির মনির ঐকমত্য কমিশনে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন এটা হতেই পারে না, কোনো শুনানি হয় নাই, কোনো কাগজ নাই, কাজে ইউনূস সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবেই। কিন্তু এই খবরটা যখন প্রথম আলো দায়িত্বশীল সূত্রের বরাতে চাউর করে দিতে চাইলো যে দুজন উপদেষ্টাকে সরে যেতে বলা হয়েছে কিন্তু তারা সরতে চাইছেন না, তখন এই কথাটা মনে রাখা জরুরি, এই উপদেষ্টা পরিষদের কাউকে অপসারণের কি আইনি ব্যবস্থা আছে তা কিন্তু আমরা কেউ জানি না। মানে এই উপদেষ্টা পরিষদ গঠন করা যাবে বলে সুপ্রিম কোর্ট রেফারেন্স দিয়ে দিয়েছে বটে, কিন্তু অপসারণের উপায়টা কি? কে পারবেন এই উপদেষ্টা পরিষদের কোন সদস্যকে অপসারণ করতে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কোন উপদেষ্টাদেরই মেয়াদ যেমন নির্ধারিত করা নাই,